গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে দিল্লিকে আহ্বান ঢাকার রাজনীতিকদের। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার প্রতিনিয়ত মিথ্যাচারে ক্ষোভ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জে.এন. রায় হাসপাতাল। সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। ভালোভাবে বিদায় চাইলে সরকারকে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। সংস্কারের আগে নির্বাচন মানবে না তরুণ প্রজন্ম, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলার আকাশে শকুন উঠছে, বলেছেন ডাক্তার শফিক। সতর্ক থাকার আহ্বান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, মন্তব্য সার্জিসের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার পরাজয়ে মোদি মেনে নিতে পারছে না, তাই প্রতিনিয়ত উস্কানি দিয়েই চলছে। আর গণফোরামের সুব্রত চৌধুরী গণহত্যার আসামি নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান জানান। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের ঘটনায় দেখা গেছে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। নানা উস্কানিতেও সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দেশের মানুষ দেখিয়েছে সেটি অনন্য। আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে ভারতীয় উস্কানির সমালোচনা করে তারা বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারত সরকারকে বলবো, যিনি গণহত্যার আসামি, গত 15 বছর জনগণের অধিকারকে তিনি ভুলুণ্ঠিত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন, বন্ধুসুলভ আচরণ আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদের প্রতিবেশী। প্রতিনিয়ত তারা উস্কানি তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে, এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। অবাক লাগে 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় যে সরকারকে আমরা দেখেছি, আজকে এই সরকারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈর শাসকের নয়, এই দেশ জনগণের। কামাল হোসেনের লিখিত বক্তব্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত অন্য হাসপাতালগুলোকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন ভারতের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল সাহা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ভারতের মিডিয়া যে ভূমিকা নিয়েছে তাতে বাংলাদেশের সাথে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের জন্য হুমকি নয়, তবে কোনো দেশ বাংলাদেশের জন্য হুমকি হলে সম্মিলিতভাবে মোকাবিলার কথা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা অন্যরকম হয়েছে। এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। বলেন, পৃথিবীর অনেক দেশের সীমান্ত আছে, কিন্তু একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড হয়। সব সীমান্তে অপরাধ হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, অপরাধ হলে কি গুলি করে মানুষ মারতে হবে? ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে, সেগুলিকে আমি মনে করি যে আমাদের মিডিয়া আরেকটু শক্তভাবে উত্থাপন করতে পারে। আমরা কারো জন্য থ্রেট না, নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারো জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। বাংলাদেশ ভারত সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে বলে অভিমত সেমিনারের বক্তাদের। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনই কোনো শক্তির সাথে আপোষ করবে না। এটা আমাদের একটা ফার্ম পলিসি। যারা এখন তরুণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের কাছে আমার দলের তরফ থেকে, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের দল জাতীয় স্বার্থে ন্যূনতম কোনো বিষয় কম্প্রোমাইজ করবে না। আমাদেরকে যদি ওই পর্যায়ে যেতে হয়, দেন আমাদের ক্রেডিবল ডেটাস থাকার কথা। এই কথাটা আমি বলার চেষ্টা করি অনেকে, যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি, এই সামরিক প্রশিক্ষণটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হওয়া উচিত। এবং এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজও এটা হেল্প করবে। আমাদের ফ্লাড, আমাদের ডিজাস্টার, আমাদের ম্যানেজমেন্ট, ট্রাফিক ইস্যুস, সিভিল ডিসঅর্ডার, লট অফ থিংস তারা এটা ট্রেইনড হবেন এবং তারা কাজ করবেন। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের বিচার আইন অনুযায়ী হবে উল্লেখ করে তারা বলেন, এ নিয়ে ভারতের কথা বলার কিছু নাই। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার ভালোভাবে বিদায় নিতে চাইলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত, আর মূল সংস্কারগুলো করবে একটি নির্বাচিত সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কখনো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না বলে মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। এসব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়ে বর্তমান সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই সরকার সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। অনেক দাবি নিয়ে হঠাৎ করে কিছু লোক দাবি আদায়ের জন্য সংগ্রামে নামছে। একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে পিছনে হচ্ছে ওই পতিত সরকারের লোকেরা, এবং তারা গ্রেপ্তার হচ্ছে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পক্ষে আন্দোলন, সেখানে
যখন অ্যারেস্ট করা গেল তখন দেখা গেল পতিত সরকারের লোকরা অ্যারেস্ট। অতএব তারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল হোতা যিনি বলেছিলেন শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে এখন ষড়যন্ত্র করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, পতিত স্বৈরাচার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। বাংলাদেশে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা, এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকারের দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। দেশের চলমান সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলেও একা সরকার গঠন করবে না, সকল দল নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে। রাজধানীর ব্রাক সেন্টারে এনডিএম প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুধু রাজনৈতিক দল নয়, সব শ্রেণীর মানুষকে নিয়েই রাষ্ট্র সংস্কার করা হবে। সংস্কারের আগে নির্বাচন দিলে তরুণ প্রজন্ম অন্তর্বর্তী কাঠগড়ায় দাঁড় করাবে। বক্তারা বলেন, বিগত 14 বছরে বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করে আইন নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তাদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। আগামী নির্বাচনে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেমিনারে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, দেশের সংস্কার প্রয়োজন, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে এই সংস্কারে অংশ নেয়া। আলোকচিত্রী শহীদুল আলম বলেন, প্রস্তাব রয়েছে অনেক, কিন্তু প্রয়োগ ও বাস্তবায়ন কিভাবে হবে তা চিন্তার বিষয়। গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। ভারতের মিডিয়া দেশের পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করে চলেছে। সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় রাখতে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় রবিবার জানা যেতে পারে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে হাইকোর্ট গঠিত হাইকোর্ট বেঞ্চে রবিবারের কার্যতালিকায় রায়ের জন্য রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ 21 নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন ও 11 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত 31 অক্টোবর শুনানি শুরু হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলার আকাশে কিছু শকুন ঘুরে বেড়াচ্ছে, কোনো শকুন যাতে মাটিতে নামতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে তিনি একথা বলেন। ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় নিয়েছে উল্লেখ করে ডাক্তার শফিক বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন বাংলার মাটিতে স্বৈরাচার আর দাঁত বসাতে না পারে। আগামীতে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চান জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে চায় তার দল। দীর্ঘ 17 বছর পর জামাতে ইসলামীর রাজধানী নামে খ্যাত সাতক্ষীরায় এই কর্মী সমাবেশে ব্যাপক জনসমাগম হয়। আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ, কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীব্র দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস
হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ডজ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় 31 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা জামাল উদ্দিন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা ভাঙচুরের অভিযোগে 116 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। শনিবার সকালে নগরের কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় 76 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1479 জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের পর সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা ও তার দোসররা, বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার সকালে ময়মনসিংহে শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সার্জিস বলেন, খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন এ সরকার সফল না হয়। যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তা রক্ষা করতে হবে। অভিযোগ করেন, অনেক শহীদ পরিবার রয়েছে যাদের সন্তানকে দাফন করতে দেয়া হয়নি, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই আগস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, সাংবাদিক মুন্নি শাহকে গ্রেফতার বা আটক করা হয়নি, নিরাপত্তার স্বার্থে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। অসুস্থতা বিবেচনায় জামিনের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। রাত 10:30টার দিকে মুন্নি শাহকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর কাউরান বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ। মুন্নি সাহা 1 টাকার খবর নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা হয় রাজধানীর যাত্রাবাড়ি থানায়। গত 6 অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, গেল 15 বছরে দেশে যে অকল্পনীয় লুটপাট হয়েছে তার প্রভাবে অর্থনীতির ক্ষত সহসাই শুকাবে না, তবে আগামীতে যেন আর অর্থ পাচার না হয় সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। ব্যবসায়ী ও উদ্যোক্তারা জানান, জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। আর 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি না নেয়ার পরামর্শ তাদের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের অবস্থা, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার, যেখানে উঠে আসে ব্যবসায়িক নানা প্রতিবন্ধকতার কথা। ট্রেড বডিগুলিকে রাজনীতির বাইরে রাখা, যারা রাজনীতিক কোনো দলের সাথে সম্পৃক্ত তারা ট্রেড বডির নেতৃত্বে আসবে না, এরকম কোনো পলিসি করা যায় কিনা, তাহলে ট্রেড বডিগুলি অন্তত রাজনীতি মুক্ত থাকতে পারে। এই বিষয়টা একটু ভেবে দেখুন। উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে ভঙ্গুর অর্থনীতির উপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়েরও দরকার নেই, এতগুলো অ্যাসোসিয়েশনেরও দরকার নেই। টু বি ভেরি অনেস্ট,
আমি পার্সোনালি মনে করি যে মন্ত্রণালয় কমে ফেলানো উচিত, সাবস্ট্যান্সিয়ালি কমে ফেলানো উচিত, অনেকগুলো মন্ত্রণালয় মার্জ করে ফেলানো উচিত। সো আমরা এটা 2026-এ হব না 2030-এ হব, দ্যাট কুড বি দি ডিসকাশন, বাট আমাদেরকে হতেই হবে। Now are we ready in terms of our governance, in terms of our ease of doing business, in terms of our fiscal policy, in terms of monetary policy? Probably not. গত সরকারের চালানো লুটপাটকে অকল্পনীয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমাসহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, তবে সহসাই অর্থনীতির ক্ষত শুকাবে না। এমন জায়গায় একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি, আপনারা চিন্তা করেন কোথায় গেছে করাপশনটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। তবে আমি এটা ঠিক যে লোকজনকে তো আমরা বলবো না ধৈর্য ধরা, যেমন মূল্যস্ফীতির ব্যাপারে আমরা বলছি ডেফিনেটলি ইজ এ চ্যালেঞ্জ, বলবো না যে আরও 5 বছর অপেক্ষা করো, এটা আমাদের একটা না থাকার কারণ। বেসরকারি খাতে ঋণ প্রবাহ না করা ও ব্যাংক ঋণের সুদ হার বাড়বে না বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় 2 দিনব্যাপী রিক্সা ফেস্টিভ্যালের শেষ দিন ছিল শনিবার। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে রিক্সা কানেক্টস আয়োজিত দেশীয় ঐতিহ্যের সমাহারে ঘেরা এই দিনটির পুরোটাই ছিল দর্শনার্থীদের। গ্লাস হাউসের রিক্সা শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীর পাশাপাশি বাউল গানের আয়োজন মুগ্ধ করেছে দর্শকদের। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। এ যেন দেশীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তথ্য প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য হারাতে বসলেও সেটিকে নতুন করে তুলে এনেছে রিক্সা কানেক্টস। আর তাই তো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল সঙ্গীতের তালে তালে মেতে ওঠেন তরুণ তরুণীরা। এক উৎসবে সব রকমের আয়োজন, বাউল সঙ্গীতের পাশাপাশি সিনেমা প্রদর্শনী, রিক্সা পেইন্টিং, দেশের বিভিন্ন এলাকার বাহারি রকমের পিঠার স্টল, বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের স্টল সহ নানা আয়োজন। সবাই ইনভলভ হয়েছে, সবাই এক্সাইটেড এন্ড এনথুজিয়াজম দেখাচ্ছে, এই জিনিসটা অনেক ভালো লাগছে। উনাদের যে অর্গানাইজেশন, উনার এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্যই উনাদের সব অ্যারেঞ্জমেন্ট। তারা বিভিন্ন লেভেলের মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। অনেকজনকে চেনা জানা আছে এখানে, যাদেরকে ভাবি নাই যে আসবে, বাট লাইক হ্যাঁ এখানে দেখা হয়ে গেছে। অনেকদিন পর সব ফ্রেন্ডদের সাথে আর মানুষজনের সাথে দেখা হচ্ছে। ব্যস্ততার ভিড়ে আসলে আমরা এরকম জায়গা দেখি না। গ্লাস হাউসের রিক্সা শিল্প ও সাংস্কৃতিক প্রদর্শনীও যোগ করেছে নতুন মাত্রা, স্মরণ করিয়ে দেয় এই ঐতিহ্য কখনো হারাবার নয়। আজকে বাঙালিদের একটা সুযোগ হলো সেই রিক্সায় একটু অঙ্কন করার। রিক্সা পেন্টিং এখন আগে যেমন রিক্সার মধ্যে করতাম, এখন আমরা জিনিসটা প্রোডাক্টের মধ্যে নিয়ে আসছি, এটাই আমাদের বার্তা। 2 দিনের এই ফেস্টিভ্যালে নিজেদের রকমারি পোশাক ব্র্যান্ডকে প্রমোট করতে আসেন অনেক উদ্যোক্তা। বিক্রিও ছিল বেশ জমজমাট, যেখানে আমরা চাবের রিং এবং বেশ কিছু ডেস্কটপ শোপিস, বালা এগুলো বানাচ্ছি। এখানে এসেছি নিজেকে প্রমোট করার জন্য, প্রোডাক্ট নিয়ে সবার সাথে যেন কানেক্ট হতে পারি খুব আর্লি। এগুলো সব আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। এভরিথিং ইজ ফাইন, এনভায়রনমেন্ট ইজ গুড। হারিয়ে যাওয়া দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতেই এমন উদ্যোগ, জানান আয়োজকরা। আপনি সব ধরনের সবকিছু এখানে মোটামুটি আর কি পেয়ে যাচ্ছেন। ইন্দালোর একক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয় জমকালো এই উৎসব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে দিল্লিকে আহ্বান ঢাকার রাজনীতিকদের। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার প্রতিনিয়ত মিথ্যাচারে ক্ষোভ। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জে.এন. রায় হাসপাতাল, সম্পর্কে নেতিবাচক প্রভাবের শঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার। ভালোভাবে বিদায় চাইলে সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির। সংস্কারের আগে নির্বাচন মানবে না তরুণ প্রজন্ম, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলার আকাশে শকুন উঠছে, বলেছেন ডাক্তার শফিক। সতর্ক থাকার আহ্বান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কারো অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা, মন্তব্য সার্জিসের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।